বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন সরকার সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের সাবেক মহাসচিব প্রফেসর ডক্টর এম এ আজিজ এবং আমার ডানে রয়েছেন তরুণ চিন্তক মাসিক জবান সম্পাদক রেজাউল করিম রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এটা মোটামুটিভাবে অনেকেই মনে করেন যে বাংলাদেশ বিশেষ করে সরকার এখন এক ধরনের অভ্যন্তরীণ, এক ধরনের আঞ্চলিক, এক ধরনের বৈশ্বিক চাপের মধ্যে আছে। আপনারা এগ্রি করেন কি করেন না, এবং করলে কেন করেন, না করলে কেন করেন না? প্রফেসর ডক্টর আজিজ। ধন্যবাদ আপনাকে, আজকে সম্মানিত আলোচক এবং চ্যানেলে দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশ সরকার এই মুহূর্তে কোনো আঞ্চলিক চাপে আছে এটা আমার কাছে মনে হয় না। কারণ অভ্যন্তরীণ বা বৈশ্বিক, হ্যাঁ আমি বলছি আঞ্চলিক কিংবা অভ্যন্তরীণ কি বৈশ্বিক। আপনি যদি বৈশ্বিকের কথা চিন্তা করেন, বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের সরকারের যে বৈদেশিক পররাষ্ট্র নীতি, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এবং এই প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলের বিশেষ করে আপনি যদি দেখেন ইন্ডিয়া, চীন, আমেরিকা, মূলত এই তিনটা দেশের সাথেই বিভিন্ন ধরনের কূটনৈতিক স্নায়ুচাপ থাকে। এছাড়া অন্যান্য অনেক ডেভেলপমেন্টের ইস্যুতে বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব আছে। এই মুহূর্তে এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় ইন্ডিয়াতে এইবার প্রধানমন্ত্রী প্রথমে ইন্ডিয়া সফরে গেলেন, 15 দিনের মতো আরেকবার গেলেন, চীনে গেলেন। আমার কাছে আমেরিকার সাথেও যে যোগাযোগ আছে, আমার কাছে বৈশ্বিক কোনো চাপে আছে বলে মনে হয় না। ইন্ডিয়ার সাথে যে সম্পর্কের ব্যাপার, যে তিস্তা নিয়ে যে আলোচিত ব্যাপারটা, এটাও একটা যে সমঝোতা চুক্তিগুলো হয়েছে, এগুলো নিয়ে আমার মনে হয় এটা নিয়ে এখন যদি টেকনিক্যাল কমিটি আসে সেটাও একটা সুরাহার পথে যাবে। এছাড়া বৈশ্বিক কোনো সমস্যা আছে বলে, আঞ্চলিক ক্ষেত্রে মনে করেন যে বার্মার সাথে আমাদের যে বর্ডারে রোহিঙ্গা ইস্যু, বর্ডারে যে সমস্যা আছে, এইটাও আমার কাছে এই মুহূর্তে খুব একটা জটিল মনে হচ্ছে না। হ্যাঁ, রোহিঙ্গা সমস্যার তো এটা একটা সময়ের ব্যাপার। আন্তরিকভাবেই সরকার চেষ্টা করছে, আমাদের বহির্বিশ্বের বিভিন্ন ফোরামে ওইটা নিয়ে কাজ করছে। সুতরাং এটাও আমাদের সরকারের কাছে খুব বেশি সমস্যা বলে মনে হয় না। এছাড়াও অভ্যন্তরীণ এই মুহূর্তে তিনটা মানে জায়গায় আন্দোলনের ইউনিট আছে। যেমন ধরেন কোঠা আন্দোলনের ব্যাপার আছে, শিক্ষকদের আন্দোলনের আছে, এবং ছাত্রদেরও মুক্তিযোদ্ধার সন্তানদের একটা পক্ষের একটা সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির একটা আন্দোলন আছে। হ্যাঁ, আন্দোলন আছে। এই নিয়ে যে আন্দোলনগুলো দেখেন, কোঠা আন্দোলনের কথা যদি আমি এই মুহূর্তে দেখি, কোঠা আন্দোলনের পৃথিবীর সব দেশের চাকরির কোঠা আছে, এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী, পঙ্গু, এই সমস্ত কোঠা কিন্তু সব দেশে আছে। আমাদের দেশে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে 19 সালে যে কোঠাটা বাতিল হলো, পরবর্তী সময় আমরা যদি দেখি যে 2022 সালে মুক্তিযোদ্ধার সন্তানরা কোর্টে রিট করে, এবং পরবর্তী সময়ে এই কয়েকদিন আগে সেটা আবার এটা আগের কোঠার বহাল হয় আর কি, পুনর্বহাল হয়। এই প্রেক্ষাপটে ছাত্রদের আন্দোলনে আমরা দেখছি। তো এই মুহূর্তে এইবার আন্দোলনটা দেখলাম যে স্থগিতাদেশ হয়েছে 2 জন শিক্ষার্থীর। স্থগিতাদেশ হচ্ছে। এখন আমরা যদি এই আন্দোলনটা দেখেন, এই আন্দোলনটার ওদের দাবি যুক্তি জেনুইন, এতে কোনো সন্দেহ নাই। এদের ছাত্রদের আন্দোলনের এক ধরনের যৌক্তিকতা আছে, কিন্তু প্রশ্ন হলো যে যেহেতু এটা সরকারের একটা নতুন জিনিস দেখেন এখানে, এইবারের যে প্রেক্ষাপটটা, সরকারের অ্যাটর্নি জেনারেল তাদের পক্ষে, সরকারও তাদের পক্ষে বলছে, মন্ত্রী মিনিস্টারও যৌক্তিকভাবেই কথা বলছে, বিরোধী দল যারা রাজনৈতিক দল আছে তারাও ছাত্রদের পক্ষে বলছে। তো এখানে প্রতিপক্ষ মনে হয় যে কোর্ট তো আর প্রতিপক্ষ সেভাবে হবে না। আমার কাছে মনে হয় যে যেহেতু সর্বোচ্চ আদালতে আছে, সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতা আছে, দেশের বাস্তব অবস্থা প্রেক্ষাপট
বিভিন্ন অবস্থা বিবেচনা করে তাদের অনেক ক্ষমতা আছে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হয় যে এখন যে স্থগিতাদেশটা আসছে একটা সময় পাওয়া গেছে, যেহেতু হাইকোর্টের রায়টা পূর্ণাঙ্গ পায় নাই, সেই জন্য হয় না। এই জায়গাটা তো আপিলও করেছে বাদী সরকার, অ্যাটর্নি অফিস। সুতরাং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে ছাত্রদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আজকে একটু আগে এই জায়গাটা আমার সাথে আমি দ্বিমত করি স্টুডেন্টদের সাথে, যে এটা যেহেতু আদালতের ব্যাপার এবং সরকার পক্ষেও এটা নিয়ে অ্যাটর্নি অফিস তাদের পক্ষে কাজ করছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আগে আসলে তাদের আন্দোলনটা এই মুহূর্তে আবার দেখলাম যে তারা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখতেছে। এইটা মনে হয় বন্ধ রাখা উচিত ছিল, স্থগিত রাখা উচিত ছিল। তারা কোর্টের রায়ের পরে হয়তো বা তারা আবার দেখে আন্দোলন সংগ্রাম যদি মনে করে স্যাটিসফ্যাক্টরি হয় না, সেটা করতে পারত। এই জায়গাটায় আমার মনে হয় যে মানে গভর্নমেন্টের অবস্থা পরিষ্কার। আর মুক্তিযোদ্ধার সন্তানদের আন্দোলন, মুক্তিযোদ্ধা দেশের মুক্তিযোদ্ধা যারা ডেফিনেটলি দেশের জন্য তারা দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ করে, আমরা উই ফিল প্রাউড। তাদের জন্য কোঠা থাকা দরকার এবং সেইটা কোঠা থাকা দরকার। স্টুডেন্টরাও কিন্তু এই সংস্কারের কথা বলে, কোঠা বাতিলের কথা বলে না। সেই জায়গাটায় 30% কোঠা যেটা মুক্তিযুদ্ধের আছে, এটা আমি নিজেও ব্যক্তিগত মনে করি 30% তো থাকে না, 5-6% সর্বোচ্চ কখনো কখনো দেখা, এখন তো পাওয়াই যায় না, এখন তো খুব কম। সেই জায়গাটা কোটা সংকুচিত করতে পারে। অন্যান্য কোটার ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে আলাপ আলোচনার মাধ্যমে এটা মানে আগানো যায়। তাছাড়া চিফ জাস্টিসের যে সিদ্ধান্ত দেখলাম যে স্টুডেন্টরাও এই সুপ্রিম কোর্টে তাদের প্রতিনিধির মাধ্যমে তাদের অপিনিয়ন দিতে পারে, এই একটা সুযোগ। তা আমার কাছে মনে হয় এই জায়গাটায় সমস্যা হওয়ার কথা না। আর মুক্তিযোদ্ধার সন্তানদের এই ব্যাপারটা আমার মনে হয় যে সঠিক বিবেচনায় রাখা উচিত। আরেকটা হলো যে এই যেটা আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, শিক্ষক আন্দোলনটা ঠিক আছে, আমি যদি মনে করেন আমি পরে আপনি 2 লাইনে যদি আপনার মতামত। শিক্ষকদের আন্দোলনটা এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে তাদের আন্দোলনটা কতগুলো কোয়ারি আছে, যে এই তথ্য স্কিম, পেনশন যাদের নাই তাদের কথা ছিল, এখন কেন তাদের বেলায় চালু হলো? সেবক যেটা সামনে বছর চালু হবে একসাথে হলো না কেন? তাদেরটা আগে শুরু হলো কেন? তারা একসাথে গ্র্যাচুইটি একসাথে পেত, এটা এখন পাবে না। তাদের এই প্রত্যেক স্কিমের 60 বছরের কথা আছে, 65 বছর না কেন? তারা অর্জিত ছুটি পাবে না, তারা বেতন বোনাস কিংবা ভাতা, বৈশাখী ভাতা পাবে না। এই সমস্ত কিছু কোয়ারি আছে। আমার কাছে মনে হয় এটা সরকারের সাথে আলাপ আলোচনা করে দেখা উচিত। এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমার কাছে মনে হয় যে সিভিল ব্যুরোক্রেট যারা আর কি, এই জায়গাটায় গভর্নমেন্ট রাজনৈতিক পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ না করে এটা করলো কিনা, অনেকে আঙ্গুল তুলে এই দিকে, কিন্তু তারপরেও আমি মনে করি এটা যখন করে আলোচনার মাধ্যমে করে নাই। তা এখন একটা আলোচনার প্রেক্ষাপট হলে মনে হয় এটাও সমাধান। আমাদের মাননীয় সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সেক্রেটারি, সে বলেছেন যে এটা আলোচনার মাধ্যমে খুব দ্রুত এটা আশা করি। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার রেজাউল করিম রনি। ধন্যবাদ। অনেকদিন পরে আসলাম তৃতীয় মাত্রাতে। যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। অনেকক্ষণ শুনলাম শ্রদ্ধা আলোচকের বক্তব্য এবং আমি ওনার প্রত্যেকটা পয়েন্টের সাথে ধরে ধরে আর্গুমেন্ট করলে অনেক সময় লাগবে, কিন্তু আমি মোটা দাগে আমার মতো করে যদি বলি, আসলে ক্ষমতায় থাকলে কোনো চাপই চাপ মনে হয় না। আর এই দিক থেকে ওনার একটা কথা সত্য, পয়েন্টটা যে ওই অর্থে যে কোনো চাপ তারা ফিল করছে না, এইটা কিন্তু নতুন কথা না। এইটা আমরা দেখলাম যে ইলেকশনটা যখন হয়ে গেল, যেটাকে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া এবং পর্যবেক্ষকরা ডামি নির্বাচন বললেন, মানে গত 7 জানুয়ারি নির্বাচন। তো ইলেকশনটা হওয়ার পরে ইন্টারন্যাশনাল অনেক আবার মানে প্রো গভর্নমেন্ট বা সরকার অনুগামী বা সরকারের প্রতি সমর্থন যাদের আছে এরকম থিঙ্ক ট্যাঙ্কগুলো থেকে, বিশেষ করে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্কগুলো থেকে বলার চেষ্টা করা হলো যে ইলেকশনের আগে তোমরা অনেক কিছু করছো এবং অনেক রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ অনেক কিছু দেখা গেছে, বাট ইলেকশন হয়ে গেছে, এখন ক্ষমতা নিয়ে নিছে। তো
তো ফলে আওয়ামী লীগ জানে কীভাবে দেশ চালাইতে হবে। তো এখন হলো আর কোনো থ্রেট নেই, সংকট নেই, তো এখন তোমরা দেশ কীভাবে চালাবো সেটা নিয়ে তোমরা ভাবতে পারো। আন্দোলন নিয়ে বা জনগণ কী ভাবতেছে, ইলেকশন নিয়ে যেসব কথা ইলেকশনের আগে উঠছিল এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আর কোনো থ্রেট বা আর কোনো চাপ তোমাদের নাই, এটা তোমরা মনে করতে পারো। তো ফলে ক্ষমতা যতক্ষণ না পর্যন্ত প্রবলভাবে আপনার সংকটের মধ্যে পড়ছে বা চাপের মধ্যে পড়ছে, ততক্ষণ পর্যন্ত আসলে ক্ষমতা যারা থাকে তারা কোনো কিছুকে চাপ মনে করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না, আমরা বাংলায় জানি। তো ফলে কিন্তু চাপ একটা আছে, সবচেয়ে বড় চাপ, এবং 1 নম্বর চাপ হলো যে জনগণের দীর্ঘদিনের যে ভোটাধিকারের যে প্রশ্নটি, সেইটাকে যেভাবে সাংবিধানিক অজুহাত কথাটাই বলবো, মানে একটা বিতর্কিত রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়ে যেভাবে পরপর 3টা নির্বাচন আমরা দেখলাম, এরপরে একটা দেশে এক অর্থে রাজনীতি নাই হয়ে গেছে। তো সংকট থাকে না কিভাবে? যেখানে রাজনীতি করা যাচ্ছে না সেখানে এই ক্ষমতা, এই সমস্ত পদবি, মন্ত্রী, মিনিস্টার, এগুলোর কোনো ভ্যালু ক্যারি করে জনগণের কাছে? তারপর অর্থনীতির যে দুর্বিষহ অবস্থা, মানুষ বাজার করতে পারে না, মানুষ হাহাকার করে, সেখানে লাগাতার উন্নয়নের আপনার গল্প, হ্যাঁ, এগুলো মানুষের প্রতি প্রহসন না? আমার মাঝে মাঝে মনে হয় যারা ক্ষমতায় থাকে তারা কি মানুষের ধৈর্য শক্তির পরীক্ষা নেয় নাকি, যে কতটা মানুষ ধৈর্যশীল হইতে পারে? তো বাংলাদেশের মানুষ অনেক ধৈর্যশীল। তো সেদিক থেকে সংকটের যে ব্যাপারটা, সংকট মানে বলবো যে মানে যেখানে রাজনীতি নাই হয়ে গেছে এমন একটা পরিস্থিতির মধ্যে পলিটিশিয়ানরা, আমি সমস্ত দলগুলোর কথাই বলতেছি, দেশকে নিয়ে গেছে, সেখানে সংকট নাই এই কথা বলার তো কোনো সুযোগ নেই। হ্যাঁ, সংকট আছে, রন্ধ্রে রন্ধ্রে আছে, প্রত্যেকটা জায়গায় সংকট আছে, সেটা প্রথমে আমাদের স্বীকার করতে হবে। তারপরে আপনার এই যে আপনি বৈশ্বিক চাপ বা আভ্যন্তরীণ চাপের কথা যদি বলেন, আঞ্চলিক চাপ বলতে ওই যে চায়না এবং ইন্ডিয়া, তো সেই ক্ষেত্রে এখন আপনার ধরেন যে একটা কথা তো এখন উঠতেছে যে এই যে চায়না সফরটা 4 দিনের শিডিউল ছিল, যাওয়ার আগে আমরা জানতাম, মিডিয়াতে সেভাবেই খবর প্রকাশিত হইল। তা এখন সেটা সংক্ষিপ্ত হয়ে দ্রুত ওনাকে আমাদের আওয়ামী লীগের সভানেত্রী চলে আসছেন। তো এই যে চলে আসছেন, এটা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা হচ্ছে, আমি জল্পনা কল্পনার দিকে যেতে চাই না। তো এই যে সংক্ষিপ্ত করা হইল সফরটা, এটাকে 2টা দিক থেকে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। একটা হলো যে দেশে একটা অস্থিরতা চলতেছে, কোটা আন্দোলন বা অন্যান্য এই যে আপনারা যে আন্দোলনগুলোর কথা বলেন এগুলো নিয়ে, আর অন্যদিকে চায়নার সাথে যেই ধরনের ডিল করার জন্য সরকার আশাবাদী ছিল বা সরকার মনে করতেছিল যে যেই ধরনের সহযোগিতা তারা পাবেন, বিশেষ করে রিজার্ভের এরকম বাজে অবস্থা, অর্থনীতির এরকম একদম চরম অবস্থার মধ্যে চায়নার কাছ থেকে তারা যে ধরনের আপনার ইকোনমিক্যাল হেল্প তারা পাবেন, সেই আশানুরূপ ফল বা রেসপন্স তারা পায় নাই দেখে, হ্যাঁ, তাদের দিক থেকে যে আপনার এটা কি সাইলেন্টলি এক ধরনের যে অভিমান, অবশ্য কূটনৈতিক এরিয়াতে অভিমানের সুযোগ কতটা আছে সেটা একটা আলোচনার বিষয়। তো সেটা আসলে ফলপ্রসূ কোনো সফর হয় না, যেরকম মনে করা হচ্ছিল যে ইন্ডিয়ার পরে চায়না সফর, হ্যাঁ, 2টাই ম্যানেজ করা হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে এখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে মূল কথাটা, এটা তো ডেঞ্জারাস, ভয়াবহ কথা। এটার প্রতিবাদ আমি শুরু থেকে করতেছি, এখনও করি, যে সবার বন্ধু সে কারো বন্ধু না, এবং পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নাই, তাহলে রাষ্ট্রের ধারণাই টিকবে না। আমি বারবার বলছি, এই শোতে একাধিকবার বলছি, স্টেট রাষ্ট্র ধারণার সাথে যাদের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্র ধারণার বিষয়ে যারা বেখবর, তারাই শুধুমাত্র বন্ধু রাষ্ট্র কথাটা চালু করতে পারে। মানুষের সাথে বন্ধুত্ব, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব সবসময়ই হয় স্পেসিফিক কতগুলো রিজন বা স্বার্থের জন্য, এগুলো আজীবনের জন্য না, ফিক্সড না। ইভেন 71, 90, অমুক বিভিন্ন সালে যদি হয়, সেটা ওই পার্টিকুলার টাইম, সেন্স এবং ওই সময়ের পরিপ্রেক্ষিতের আলোকে সেটা বন্ধু, তার মানে এটা ফরএভার না। তাহলে রাষ্ট্রের আলাদা রাষ্ট্র দরকার ছিল না, তাহলে কাঁটাতারের দরকার ছিল না। ফলে রাষ্ট্র মানেই যখন কেউ নিজেকে রাষ্ট্র দাবি করবে, অপরাপর সমস্ত রাষ্ট্রকে সে এনিমি পারসেপশন ধরে নিয়ে রাষ্ট্র আকারে ফর্ম করে। এটা বেসিক থিওরি, এটার জন্য পণ্ডিত হওয়ার কোনো দরকার নেই, এটা বারবার বলি। ফলে যখন বন্ধু রাষ্ট্রের কথা বলা হয়, তখন এদিক দিয়ে অন্যদিকে আমাদের এখানে যে ভারতের বিরুদ্ধে মানে জনগণের মধ্যে যে একটা বিপুল সারা বা বিপুল আপনার যে ভারত বিরোধী চেতনা, সেটা কিন্তু বন্ধু রাষ্ট্রের এতদিনের যে বয়ান ফেরি করে কিন্তু কমানো যায় না, বরং দিন দিন বাড়ছে সেটা। হ্যাঁ, কারণ এই যে নানা চুক্তিগুলোর কথা, এখনও চুক্তি, আবার কেউ বলে এগুলো আপনার মেমোরেন্ডাম, হ্যাঁ, তো যাই বলেন না কেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ইতিহাস যদি আপনি দেখেন, এই 53 বছর 52 বছর, এটা পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, আমি একটু ধরে ধরে প্রমাণ দিয়ে বলতে পারবো। তো যাই হোক, ফলে সব মিলিয়ে
প্রথম আপনার প্রশ্নটার উত্তর যদি দিতে হয় এভাবে যে মূল সংকটটা হলো আমাদের এখানে জনগণের ভোটাধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই, এবং আরেকটা কথা কোটা নিয়ে আমি যেটা বলবো, কোটা এবং এখানে যে ধরনের আন্দোলনগুলো হচ্ছে এখন, এই আন্দোলনগুলো একটাও রাজনৈতিক কোনো সংকট সরকারের জন্য তৈরি করে নেয়, এটা সত্য। কারণ এই আন্দোলন এগুলো বেসিক সমস্যা না বাংলাদেশে। এখন আমার কোটা হইলে আমি ভালো চাকরি পাবো, কোটা না থাকলে আমি ভালো চাকরি পাবো, বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, তারা কোটা হইলে মেধা যোগ্যতা যাই থাকুক তারা তাদের মতো সুবিধা পাবে। এই যার যার সুবিধা নিয়ে যে আন্দোলন, আমার মনে হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা তারা সুবিধা পাবে এভাবে না দেখাই যারা ভালো। কোটার পক্ষে, যারা কোটার পক্ষে স্পেসিফিক যারা, হ্যাঁ, তারা বলতেছে তারা কোঠা রাখলে মুক্তিযোদ্ধার সন্তান নামে বা প্রজন্ম নামে যে নামে তারা একটা সুবিধার জন্য আন্দোলন করে। অন্যদিকে যারা দেখছে না বিপুল পরিমাণ কোটা চলে যাচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে, তারা আন্দোলন করতেছে। ফলে সবাই সবার স্বার্থের জায়গা থেকে যে আন্দোলন করতেছে, সেখানে রাষ্ট্রীয়, সেটা কোনো রাজনৈতিক আন্দোলন, এটাকে একদম ক্লাসিক্যালি পেটি বুর্জোয়া মুভমেন্ট বলে। এবং সেই মুভমেন্টগুলোর একটা এগুলো পরিণতি হয় এই দাবি দেওয়া পূরণ তোরা শেষ। এখন যে ছেলেটা ধরেন কোটার জন্য আন্দোলন করতেছে বা কোটার পক্ষে বা বিপক্ষে, ওরে দিয়ে দেন, ও যায় কী করবে, 99% সম্ভাবনা ও একটা মতিউর হবে, 99% সম্ভাবনা ও আরেকটা লুটপাটকারী হবে। কারণ বেসিক পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে আপনি যদি ফেরেস্তা ধরে এনে বসান, পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে। আরেকটা কিছুটা মিস্টার রনির শেষের কথার মধ্যে ইঙ্গিত আছে, যেটা অনেকে মনে করেন এটাও সরকারের জন্য একটা চাপ, কারণ প্রতিদিন করাপশনের নানা রকমের খবর, নানা রকমের চিত্র উন্মোচিত হচ্ছে, এবং খুবই লজ্জাস্কর, হয়তো লজ্জা আমাদের সমাজ থেকে এখন আসলে বিতাড়িত, কিন্তু এক ধরনের দুর্নীতির একটা নগ্ন প্রকাশ, অশ্লীল প্রদর্শনী সেটা চলছে, এবং তার কিছুটা চিত্র আমরা হয়তো খানিকটা চিত্র দেখতে পাচ্ছি। সেটা নিয়েও সরকার এক ধরনের চাপে বা বিব্রত, কারণ অনেক দিন পরে এই ধরনের খবরগুলো একসঙ্গে বের হতে শুরু করছে। মনে করেন কি না যে সেটাও এক ধরনের চাপ? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। উনি আসলে নিজেই স্বীকার করলো যে ভিতরে আভ্যন্তরীণ যে আন্দোলনগুলো, এগুলো সরকারের জন্য চাপ না। চাপ কি সংকট, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, কে কিভাবে দেখে। আমার দৃষ্টিভঙ্গিতে অনেকে অনেক রকমের, আপনি চিকিৎসক হিসেবে ভালো জানবে যে অনেকে অনেক রকমের প্রেশার নিতে পারে, অনেকে শারীরিক মানসিক সক্ষমতা থাকে না, সেটা ভিন্ন জিনিস। চাপটা তো চাপই। চাপটা এখন কে কিভাবে দেখে, কিভাবে অনুভব করে, কারণ চাপের কথা তো আমরা গত 15 বছরই দেখতেছি, বলে আসছে অনেকে, একই গল্প সবাই বলে। দেখেন, এই চায়নার সফরের ব্যাপারে যে 4 দিনের কথা ছিল, একদম যে প্রোগ্রামগুলো সেট প্রোগ্রাম ছিল চাইনিজ গভর্নমেন্টের সাথে, সবগুলা প্রোগ্রামই শেষ হয়েছে। এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ হওয়ার কারণে উনি আগে চলে আসতেছে। কোনো প্রোগ্রাম সফর মানে যেগুলো ছিল রাষ্ট্রীয়, এগুলো একটাও কোনো মানে কমে নাই, বাদ দেয় নাই। তবে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে কেউ কেউ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে শুনেছি, পত্রিকায় পড়েছে যে তারা আবার ভিন্ন তথ্য দিচ্ছিলেন। তারা বলছিলেন যে যেহেতু আর কোনো কাজ নেই, শুধু রাতের বেলার ব্যাপার, একটা দিনকে বাঁচাবার জন্যে বা খানিকটা বিশ্রাম নিতে সুবিধা হবে, রাতে আসলে পরের দিন কাজে লাগানো যাবে, সেই কারণে আসছেন। সো দুটো যে বলছে, এই পররাষ্ট্রমন্ত্রী যখন এই প্রেস ব্রিফিং উনি সাথে বসা ছিল, এখন এটাই তো বাস্তবতা। যেহেতু এখন যেটা যেভাবেই চিন্তা করেন, বাস্তবতা হলো যে প্রোগ্রামগুলো ছিল সব কমপ্লিট হয়েছে, এবং 21টি সমঝোতা। আমার ওই জায়গা আপত্তি না, আমার আপত্তির জায়গা হলো যে এই একটা বিষয় তথ্য এক একজন এক এক রকম দেবে কেন, এবং তারা আবার এনকারেজের মধ্যে থাকা, এটা তার ব্যক্তিগতভাবে দিছে এই কারণেই যে সে হয়তো ওই সময়ে। এবং একজনকে দেখলাম আমি একটা টেলিভিশন চ্যানেলে বলছেন, একটি পত্রিকার সম্পাদক, যে তিনি বলছেন যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে খানিকটা বিশ্রামের জন্য আগে চলে যাচ্ছেন, যেন পরের দিন ভালোভাবে অফিস করতে পারে। না, কথাগুলো সবগুলোর তো যুক্তি আছে, আমি একটা কথা কিন্তু একদম রাষ্ট্রীয় পররাষ্ট্রমন্ত্রী যে প্রেস ব্রিফ করছে যে তা ওনার মেয়ে অসুস্থ, লজিক্যাল কথা, সুতরাং এটা নিয়ে খুব একটা আলাপ আলোচনার কিছু নাই। দেখেন, এই কূটনৈতিক সম্পর্ক যেটা বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব, এইটা একটা রাষ্ট্রীয় পলিসি। এইটা বঙ্গবন্ধু ডিক্লেয়ার পরে অনেকের আর্মি গভর্নমেন্ট, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের গভর্নমেন্ট এইটার থেকে কেউ সরে আসে নাই। এটা যে বেনিফিট আছে এটা সবাই। এখন ক্যাপাবিলিটি হলো কে কীভাবে কূটনৈতিক রিলেশন মেনটেন করবে। তখনকার আন্তর্জাতিক বিশ্ব, এখনকার আন্তর্জাতিক বিশ্ব, বাংলাদেশের ইম্পর্টেন্স, জিও পলিটিক্সের ইম্পর্টেন্স ভেরি করে অনেকটা চেঞ্জ হয়েছে। কিন্তু এখন এই প্রেক্ষাপটেও মাননীয় প্রধানমন্ত্রী
কূটনৈতিক প্রেক্ষাপটে সব দেশের সাথে ব্যালেন্স করেই কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। সুতরাং এই জায়গাটায় আলোচনা সমালোচনার কিছু নাই। দেখেন দুর্নীতির ব্যাপারে যেটা বললেন, দুর্নীতির বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই দুর্নীতি। জাতির পিতা যখন বঙ্গবন্ধু তখনও বলেছিলেন যে আসলে নেশন মাস্ট বি ইউনাইটেড এগেইনস্ট করাপশন, এবং সমাজকে মোবিলাইজ করতে হবে, আমাদের আইন করে শুধু করা যাবে না, করাপশন বন্ধ। এবং আমরা যদি দেখি যে এই দুর্নীতির প্রেক্ষাপটে এই জননেত্রী শেখ হাসিনাও কিন্তু এই গত চারটে ইলেকশনেই দুর্নীতির বিরুদ্ধে স্লোগান ছিল, প্রত্যেকটা ইশতেহারে স্লোগান ছিল দুর্নীতির বিরুদ্ধে। এবং উনি শক্তিশালীভাবেই যে সমস্ত ঘটনা আসছে অ্যাকশনে যাচ্ছে, শক্তিশালী অনেক বেনজিরার মতিউরের মতো শক্তিশালী লোকে তো ধরা পড়তেছে। ইতিমধ্যে অনেক সিটিং অফিসারও মানে দুদকের জালে ধরা পড়তেছে। সুতরাং এখন গভর্নমেন্টের আন্তরিকতা আছে কিনা, করছে কিনা, দমন করতেছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। আমরা তো এর আগে কোনো সময় দেখি নাই গভর্নমেন্ট তো, আমরা যদি এর আগের অনেক গভর্নমেন্টের কথা চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, কিন্তু কোনো অ্যাকশন নিতে আমরা দেখি নাই অনেক গভর্নমেন্টের সহ। সুতরাং এই গভর্নমেন্ট নিচ্ছে। আপনার এই গভর্নমেন্ট দেখেন গত 15 বছরের যদি দেখেন অনেকগুলা, আপনি রূপকল্প 2021-এও দুর্নীতির কথা ছিল যে সামাজিক আন্দোলন করতে হবে, এর ভিতরে অনেকগুলো আইনও করেছে। আপনি যদি দেখেন যে সন্ত্রাস বিরোধী আইন, সন্ত্রাস বিরোধী দমন আইন, তথ্য অধিকার আইন, ভুক্ত অধিকার আইন, সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা, জাতীয় মানবাধিকার কমিশনার আইন, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশনা, মানব প্রচার প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, বিভিন্ন আইনগুলো করছে। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি হ্যাঁ, না অনেকগুলো করছে কিন্তু হ্যাঁ এগুলো নিয়ে কোনো ক্ষেত্রে তো কথাবার্তা থাকতেই পারে, গভর্নমেন্ট তো সেভাবে অ্যাড্রেসও করতেছে। সুতরাং এগুলো তো কন্ট্রোল করার জন্য দিচ্ছে। আপনার একটা বাস্তবতা হলো যে পৃথিবীর অনেক দেশেই যখন গ্র্যাজুয়েশনের দিকে যায়, উন্নয়নশীল দেশে যায়, তখন এটা খুব বাস্তবতা, অর্থের প্রবাহটা বেড়ে যায়। ওই সময় আমলা, দুর্নীতিবাজ কিংবা ব্যবসায়ী, রাজনীতি, তারা কিন্তু সিন্ডিকেট গড়ে তোলে। এই সমস্ত আপনি যে মালয়েশিয়ায় দেখেন, সিঙ্গাপুরে দেখেন, থাইল্যান্ডে দেখেন, সিঙ্গাপুরে তো 1986-এও দুর্নীতিতে একজন অভিযুক্ত মন্ত্রী, অভিযুক্ত উন্নয়ন মন্ত্রী, অভিযুক্ত সে সুইসাইড করছে। এবং মালয়েশিয়া এবং থাইল্যান্ডের তো একই অবস্থা ছিল একসময় দুর্নীতিতে। এখনও তারা স্কোর 43-তে আসছে, সিঙ্গাপুরে গিয়েছে, সিঙ্গাপুর 87-83-তে আসছে, আমাদের 24। সুতরাং এই জায়গাগুলো আমার মনে হয় যে গভর্নমেন্ট তো অ্যাড্রেস করতেছে, আগাচ্ছে। তো দুর্নীতির ব্যাপারে সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট হলো, এটা সামাজিক আন্দোলন নিতে হবে এবং এটা ঘর থেকে শুরু হবে। এই নৈতিকতা আপনার স্কুলে আমার মনে হয় এই দুর্নীতি বিষয়ক রাখতে হবে, টপিকস রাখতে হবে। সবাইকে ঘর থেকে শুরু হবে, স্ত্রী সন্তান সবাইকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা দেখেন উন্নত বিশ্বে আজকে জাপান, কানাডা কিংবা অস্ট্রেলিয়া দুর্নীতি হয় না, কিন্তু তারা দুর্নীতির চিন্তাও করে না অনেকে। কারণটা কি? সেখানে ওয়েলফেয়ার স্টেট, তার সিকিউরিটি আছে। মানে আমরাও এগুচ্ছি, আমরা তো এখন ওই পর্যায়ে আসি। এখন যাদের দুর্নীতির খবর বেরোচ্ছে গত কয়েক বছর ধরে, তাদের বেতন ভাতা বৃদ্ধি, না আমি বলছি আমরা তো এখনো ওই লেভেলে করে বাড়ানো হয়েছে, আমরা তো ওই লেভেলে এখনো আসিনি। আমাদের পার ক্যাপিটা লাভ হচ্ছে না, আমরা তো পার ক্যাপিটা ইনকাম $3000 নিচে আছে এখন, ওই সমস্ত দেশে তো অনেক আছে, আমরা এগোচ্ছি। আমি বলতে চাচ্ছি, ধরেন পার ক্যাপিটা ইনকাম তো ধরেন একটা এভারেজ হিসাব করে বের করা। আমি বলছি ওই সমস্ত দেশে, আমি যেটা যাদের খবর বের হচ্ছে তাদের, আমি বলছি ওই সমস্ত দেশে আমি পরে আসতেছি, ওই সমস্ত দেশে ধরেন কোনো একজন নাগরিক সে দুর্নীতির চিন্তা করে না, কারণ তার সন্তানদের অর্থ রেখে যাওয়ারও চিন্তা করে না, কারণ গভর্নমেন্ট তাদের সাপোর্ট দেবে। কিন্তু আমাদের দেশে অনেকে হয়তো মনে করে যে আমার সন্তানদের রাখতে হবে, দুর্নীতি অনেকে আশ্রয় নেয়। কিন্তু সেই জায়গাটায় যদি আমরা সামাজিকভাবে আন্দোলনের প্রেক্ষাপটে যাই, তাহলে আমার মনে হয় এটা হবে, এবং গণমাধ্যমকে এটা একটা শক্তিশালী ভূমিকা নিতে হবে। অনেকগুলো জায়গায় আমার রেসপন্স করার আছে, কিন্তু আমি তার আগে যেটা তখন বলতেছিলাম সেটা হলো যে চলমান এখন যে আন্দোলনগুলো চলতেছে, যে ইস্যুগুলোকে সরকার থ্রেট মনে করে না, এটা মনে না করার জেনুইন কারণ হইল সরকার একমাত্র থ্রেট মনে করে যেটা, যেই উদ্যোগ, যে আন্দোলন বা যেই এই কর্মসূচি তাকে ক্ষমতাচ্যুত করতে পারে, মানে তাকে পলিটিক্যালি থ্রেট করতে পারে, এমন কোনো কিছু মানে এমন বিষয় ছাড়া অন্য কোনো কিছুকে সে আসলে আমলে নেয় না। তো
চায়নার সফর নিয়ে এই ইস্যুগুলো মাইনর, উনি আসলো বা গেলো, আমি কিন্তু এগুলো বলছি স্পেকুলেশন, লোকজন নানাভাবে বলতেছে, কিন্তু মূল বিষয় যেটা হলো চাইনিজ মডেল এখানে ফলো করার কারণে চায়নার ঋণ নির্ভর একটা আপনার কনস্ট্রাকশন, যেটাকে উন্নয়ন নাম দিচ্ছে সরকারি লোকজন, এই কনস্ট্রাকশন এই কন্ট্রাক্টারি করার কারণে এখানে দেশে যেটা হচ্ছে যত উন্নয়ন তত লুটপাট। হ্যাঁ, যত প্রজেক্ট আপনি ঋণ করে নিয়ে, এবং এই ঋণগুলো কারা শোধ করবে, কাদের উপর যাচ্ছে, আপনার জনগণের উপর যাচ্ছে। আপনি বিদ্যুতের বিল বাড়াচ্ছেন, গ্যাসের বিল বছরে বছরে বাড়তেছে। হ্যাঁ, শহর মানুষ, সাধারণ মানুষ এখানে ভালো আছে কারা? যারা কোনো না কোনোভাবে লুটপাটের সিন্ডিকেটের সাথে আছে, মানে সরকারের সাথে আছে। এর বাইরে যারা আছে কেউ ভালো নাই, ভালো থাকার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখন এর বাইরে থেকে অবশ্য মানুষ আপনার মানে সেফও ফিল করে না, এই জন্য কোনো না কোনোভাবে বলে হ্যাঁ না ঠিক আছে সবাই আমরা সরকারের সাথে আসি। এই যেটা বললাম, যে সবার বন্ধু সে আসলে কারো বন্ধু না। তো এইখানে এই যে মুভমেন্টগুলো হচ্ছে এটা নিয়ে যদি বলি, তাহলে দেখা যাবে এখানে একটা, এটাকে বলা হয় যে ফ্যাসিস্টিক মডেলের পারফেক্ট সেন্সরশিপ। কিভাবে? যেটা ইস্যু সেটা ইস্যু না। যেমন আপনার মাথা ব্যথা, কিন্তু আমি আপনাকে সবসময় ওষুধ দিচ্ছি হলো যে আপনার পেটের সমস্যার ওষুধ দিচ্ছি। তো আমাদের এখানে মূল প্রবলেমটা হলো আমাদের পলিটিক্যাল রাইটস নাই, আমাদের রাজনৈতিক ক্ষমতা নাই, জনগণের মর্যাদা নাই, তাদের ভোটাধিকার নেই, আমাদের বেসিক সাংবিধানিক অধিকারগুলো নাই। এটা হলো আমাদের বেসিক সমস্যা। এখন সেই বেসিক সমস্যার আপনার ধরেন বাইরে যত যা কিছুই হবে, অ্যাড্রেস হবে, সেটা হলে আসলে এই বেসিক সমস্যাকে আড়াল করতে সুবিধা হবে। ফলে এই ধরনের আন্দোলনগুলোকে, এই যেই ধরনের আন্দোলন ধরেন, একটা রাজনৈতিক দলের আন্দোলনে পুলিশের যে ভূমিকা দেখা গেছে অতীতে, এবং আপনার যে আন্দোলনগুলো সরাসরি রাষ্ট্রকে থ্রেট করছে, পলিটিক্যালি থ্রেট করছে, তাদেরকে দমন করতে যে যতটা তৎপর দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, কোটা আন্দোলনের এইবার সেটা দেখা যাচ্ছে না। সে আন্দোলনের রাজনৈতিক সমস্যা আমি আগেই বলছি। তারা বলতেছে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। বৈষম্য তো শুরুর থেকে হয়ে আসছে, ৭৪ দুর্ভিক্ষ থেকে বৈষম্যের শুরু। হ্যাঁ, তো ফলে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই কথাটা তো এটা না। মুক্তিযুদ্ধের স্পিরিটের সবচেয়ে বেশি ক্ষতিটা তো গত 15 বছরে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা কোথায় তো আপনার বলে নাই যে জনগণের ভোটাধিকার দেওয়া যাবে না, দামি নির্বাচন করতে হবে, রাতে ভোট করতে হবে, তারপরে 14 সালের 152-53 জনকে বিনা ভোটে সংসদে পাঠাতে হবে, এগুলো মুক্তিযুদ্ধের চেতনা। এত গুম মুক্তিযুদ্ধের চেতনা। এইভাবে রাজনৈতিক নেতাদের গায়েবী মামলা দিয়ে ধরে নেওয়া যাওয়া, এগুলি মুক্তিযুদ্ধের চেতনা। তো ফলে মুক্তিযুদ্ধের চেতনা একটা রেটোরিক্স, এবং এই রেটোরিক্সের মুক্তিযুদ্ধের চেতনার বা মুক্তিযুদ্ধের রিয়েলি অবমাননা বাংলাদেশের ইতিহাসে এই সরকারের আমলে যেভাবে হয়েছে আর কখনো সেটা হয়নি। এটা জনগণ ভালো করে জানে। সো আমার বিষয়টা হলো এই যে সেন্সর প্রক্রিয়াটা হলো যেটা ইস্যু না সেটাকে ইস্যু বানানো, এবং যেটা ইস্যু সেটাকে নন ইস্যু, মানে সেটাকে ইস্যুর বাইরে ফেলে দেওয়া। এটা হলো ফ্যাসিবাদী সেন্সর প্রক্রিয়ার একটা স্মার্ট ওয়ে। হ্যাঁ, এটা বিখ্যাত দার্শনিক উম্বার্তো ইকো ওর ফ্যাসিজম, মানে আমাদের ফ্যাসিজম যেটা বাংলা হবে, সেখানে সেই তত্ত্বটা বেশ ভালোভাবে বর্ণনা করছে। সো আমাদের এখানে দেখা যাচ্ছে যে যে কোনো ইস্যু, যেমন এই যে দুর্নীতির খবরগুলো বের হয়, হ্যাঁ, ছাগল নিয়ে পাবলিক আপনার খুব উল্লাস প্রকাশ করে, তারপরে এক ড্রাইভার, হ্যাঁ, তার যে আপনার পরহেজগারি ছবি পত্র দেওয়া, পাবলিক খুব উল্লাস প্রকাশ করে। পাবলিক কেন উল্লাস প্রকাশ করে? পাবলিক এটা আমলে নিচ্ছে না, পাবলিক এটা বিশ্বাস করতেছে না যে গভর্নমেন্ট জিরো টলারেন্স নীতি নিচ্ছে। যদি বিশ্বাস করতো পাবলিক অ্যাক্ট করতো, পাবলিক অ্যাক্ট করে না। পাবলিক এগুলোকে কৌতুক হিসাবে নেয়, মজা হিসাবে নেয়, কারণ পাবলিক এটা সিরিয়াসলি নিচ্ছে না। হ্যাঁ, পাবলিক এর সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই বোঝা যাবে সিরিয়াস নিচ্ছে না, কারণ পাবলিক গভর্নমেন্টকে ট্রাস্ট করে না। সব কিছু ফলে এই টোটাল ব্যবস্থার মধ্যে আমাদের পলিটিক্স নাই হয়ে গেছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকটটাকে, এটা আওয়ামী লীগের লোকজন কেন আলোচনা করে না আমি বুঝি না। তারা ক্ষমতায় আছে, সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে আছে, এই আত্মতৃপ্তির মধ্যে থেকে থেকে তারা যে পলিটিক্যালি নীল হয়ে গেছে, নাই হয়ে গেছে, এই বিষয়টা তারা বোঝে না। তাদের কি বাংলাদেশে কি এই যে ভোট দিতে পারতেছে না, এই যে কোটি কোটি নতুন প্রজন্ম মানে প্রত্যেক টার্মে তৈরি হচ্ছে, এরা কি এইভাবেই আজীবন থেকে যাবে? আপনার কি জনগণের কাছে ফিরতে হবে না? আপনার কি সুষ্ঠু, মানে জনগণ যাকে পছন্দ বা তার স্বাধীন মতো ভোটাধিকার প্রয়োগের অবস্থা কি কোনোদিনও যাবে না? তখন কি আপনি রাজনীতি করবেন না? নাকি আপনি প্রশাসন নির্ভর এইভাবে ক্ষমতা আজীবন চালিয়ে রাখতে পারবেন? সেই সিদ্ধান্ত এবং সেই চিন্তা আওয়ামী লীগের করা দরকার। হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো যে উনি যেটা বললেন যে দুর্নীতিবাজদের যে ধরা হচ্ছে, যে পাবলিক যেগুলি নিয়ে মজা করে, ট্রোল করে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, কারণ কি? কারণ হলো আপনার ধরেন বেনজির বিশাল, তার বডি ল্যাঙ্গুয়েজ ধরেন সে ক্ষমতা থাকতে যে কোনো ভদ্রলোকই পছন্দ করতো না। একটা লোক আইনের পোশাক পরে তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আমারই খুব বিরক্ত লাগতো। ওই সময় তো আমরা সাংবাদিকতা করতাম, ফলে না মাঝে মাঝে তাকে কাভার করতে হইতো, যাইতে হইতো তার প্রোগ্রামগুলোতে। তো মানে এত উগ্র, এত অ্যাগ্রেসিভ, হ্যাঁ, ক্ষমতা তার চোখে মুখে ঠিকরে পড়তো, ক্ষমতার যে দম্ভটা,
সেইটা যখন আপনার ধরেন ঠিক আছে তাকে ধরা হইলো, খুব একটা বড় ইভেন্ট ক্রিয়েট করা হলো সোশ্যাল মিডিয়া থেকে, সমস্ত মিডিয়াতে একটা বিশাল ব্যাপার যে হ্যাঁ সরকার কিন্তু নিজেদের লোককে ধরে, কোথায় ধরছে বেনজির, কোথায় এখন তার টাকাগুলো কোথায়, কেউ কেউ উদ্ধার করছে, মতিউর কোথায়, তাকে ধরা হয়েছে। ধন্যবাদ। খবর চাউর করা, প্রোপাগান্ডা করা, আর তাকে রিয়েলি ধরা, আর ধরবে কে, কোন আইন, আইনকে আইনের মতো ফাংশন করে। প্রফেসর আজিজ আপনি বলবেন, বাট একই সঙ্গে যে প্রশ্নটা আপনি অ্যাড্রেস করেননি, চীনের সফরের বাইরেও ইন্ডিয়া সফর এবং সেখানকার যে সমঝোতা স্মারক, তার প্রেক্ষিতে একটা করিডোরের ইস্যুজ এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নানা মহলে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক মহলে নানা রকমের সমালোচনা তৈরি করেছে সরকারের জন্য, সেটাও অনেকে মনে করেন এক ধরনের চাপ হিসেবে কাজ করে। আচ্ছা দেখেন, ধন্যবাদ। আপনি দেখেন এই পিএসসি ড্রাইভারের কথা, পিএসসি ড্রাইভার 2002 থেকে 2007 পর্যন্ত পিএসসি ড্রাইভার ছিল, জার্মানি ড্রাইভার ছিল, এরপরে তো ছিল না। দুর্নীতিটা শুরু হয়েছে ওই জোট সরকারের আমলে, এবং পিএসসি তখন প্রতি বছর প্রশ্নপত্র পাত হইত। আমরা তখন দেখেছি যে হাওয়া ভবন থেকে পিএসসিতে লিস্ট পাঠিয়ে দেওয়া হইতো, এটা পত্রপত্রিকায় আসছে। সুতরাং শুরুটা তখনতে হয়েছে। দেখেন খুব মানে উনি যেটা বললো যে মুক্তিযুদ্ধের চেতনা গত 15 বছরের ধ্বংস হয়েছে, তাহলে 75-এর পরে আমরা দেখছি এই রাজাকারদের দালাল আইন বাতিল করা, রাজাকারদের জেল থেকে মুক্তি করে দেওয়া, আপনার গোলাম আজমের দেশে আনা, এই রাজাকারদের প্রধানমন্ত্রী বানানো, তাদের মন্ত্রী বানানো, মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া, এই গণতন্ত্র ওই সময় ড্রেস পরে আপনার এই নিজেকে উপপ্রধান প্রধান আইন প্রশাসক বানানো, সে প্রেসিডেন্ট বানানো, সিএমএলএ থেকে আবার রাষ্ট্রপতি হওয়া, দলের চেয়ারম্যান হওয়া, এগুলো কিসের আলামত ছিল? মুক্তিযুদ্ধের চেতনা তো কোথায় তখন ছিল মুক্তিযুদ্ধের চেতনা? সুতরাং এইভাবে আসলে সরলভাবে বলা ঠিক না। মুক্তিযুদ্ধের চেতনা যদি আপফোল্ড করে তাহলে এই বাংলাদেশ আওয়ামী লীগে আপফোল্ড করছে, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে, দেশও স্বাধীন করছে। এখনও বাংলাদেশে এই যত অর্জন এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আছে, এবং এখনও মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে আপফোল্ড করলে বাংলাদেশ আওয়ামী লীগই করে। সুতরাং এই জায়গাগুলো স্পষ্টভাবে দেখেন। আপনার ভারতের সফর সম্পর্ক যেটা বললেন, বাংলাদেশের সম্পর্ক একদম ঐতিহাসিক সম্পর্ক। মুক্তিযুদ্ধের সময় 18,000 মিত্রবাহিনীর শহীদ হয়েছে, আমাদের 30 লক্ষ শহীদ হয়েছে, অস্ত্র ট্রেনিং দিয়ে আমাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে সাহায্য সহযোগিতা করছে। সুতরাং এটা একটা ঐতিহাসিক সম্পর্ক। এবং পরবর্তী সময়ে আমরা যদি দেখি যে 75-এর পরের থেকে একদম 96 পর্যন্ত আমরা বিরোধিতাও দেখেছি, ভারত বিরোধিতা। হ্যাঁ, ভারত বিরোধিতা মূল ইস্যুটাই দেখছি আমরা। 75-এর পরে একটা দলের আন্দোলনে স্লোগানই শুনছি যে ভারতের বিরুদ্ধে স্লোগানই করে দিত সবসময়। আওয়ামী লীগের বলতো যে রুশ ভারতের দালাল, স্লোগানই ছিল মূল এটা। সুতরাং এগুলো তো আমরা দেখছি। এখন তারা কোন সময় যে তুষণ করে, কোন সময় বিরোধিতা করে, এইটাও বোঝা মুশকিল। আমরা যদি দেখেন 2001 সালে আপনি এর আগে জিয়াউর রহমান সময় 1977 সালে জিয়াউর রহমান যখন গেল যৌথ নদী গবেষণা বৈঠকে, তখন এই 45,000 কিউসেক থেকে 20,000 নামে আসলো। আবার 78-এ যখন গেল তখন বলল যে টিপাই মুখ ব্যারেজের নকশা অনুমোদন দিয়ে আসলো। 80-তে জয়াসেরা বললো যে ফারাক্কা এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, বা ভারত বড় দেশ, বাণিজ্য ঘাটতি থাকাটাই স্বাভাবিক। 93-এ খালেদা জিয়া আইসা বললো যে ভুলে গেছিলাম গঙ্গার পানি চুক্তি। তারপরে এই 2001 সালে অমৃত মাথুরের সাথে বিএনপির টিম যে মিটিং করলো, 1 সালে কি মিটিং করলো এগুলো আমরা জানি না, কি চুক্তি করে আসছিলাম। আবার এইবার ইলেকশনের আগেও তারা গেল। আবার যখন বিজেপি ক্ষমতায় আসলো, মিষ্টি খাইলো, অমিত শাহর ফোন নকল হইলো, অনেক কিছু ঘটনা শুনলাম। এবং আমরা দেখছি যে তালপট্টিতে যখন ইন্ডিয়ার পতাকা উঠলো, তখন কিন্তু আমরা কোনো পতাকা কথাও শুনি নাই, সংসদেও পাশ হয় নাই, গুলিও ফোটে নাই। সুতরাং এই জায়গাগুলা তো মানে মানুষেরও বিবেচনা করতে পারে। আওয়ামী লীগের নেতৃত্বে ধরেন আজকে এই যে স্থল সীমানা চুক্তি এবং সমুদ্র সীমানা চুক্তি, মানে আপনার 111টা ছিটমহল আমরা তাদের চেয়ে বেশি পাইছি। আমরা ছিটমহল তাদের চেয়ে অনেক বেশি। 10 একর জমি পাওয়া গেছে। আপনার সমুদ্রে তো 200 নটিক্যাল
এলাকা আমরা বর্গ কিলোমিটার পাইছি এবং 35 নটিক্যাল সমুদ্রের আশেপাশে যেগুলো সমুদ্র তলদেশে এলাকা আমরা পাইছি। সুতরাং এই জায়গাগুলো তো অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। সুতরাং এইখানে যারা বিরোধিতা করে, কখন দূষণ করে, তাদের বোঝা পারি মুশকিল। এগুলো আমি সবগুলোর সাথে 100% দ্বিমত করি। হ্যাঁ, বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো কিছুই হয় না, হয়েছে জনগণের নেতৃত্বে, এবং এককভাবে আওয়ামী লীগের নেতৃত্বে কিছু হয়নি। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একার কোনো পৈতৃক সম্পত্তি না। এখানে যেটা জনযুদ্ধ ছিল, বিভিন্ন মত, বিভিন্ন পদ, বিভিন্ন পেশা শ্রেণী মানুষের যুদ্ধ করছে। ওই সময় আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব আকারে সবচেয়ে বড় সংগঠন ছিল। মানুষ আওয়ামী লীগকে আওয়ামী লীগের উপর আস্থা রাখছে, আওয়ামী লীগের নেতৃত্বটা প্রধান ছিল। সেগুলো ঐতিহাসিকভাবে মীমাংসিত। কিন্তু এই মীমাংসার ফলশ্রুতিতে এবং আপনার ভাসানীর কথাটা ধরেন আমাদের মনে রাখতে হবে বিশেষভাবে। ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল রূপকার তো মাওলানা ভাসানী, মানে পাকিস্তানকে সেই 48 সালে সালাম আলাইকুম বলে দেওয়া, তারপরে হলো 69 গণ অভ্যুত্থান ভেতর থেকে ঘটানো। ফলে মুক্তিযুদ্ধটা হুট করে ঘটে গেছে আওয়ামী লীগের একার অবদানের ফলে। না, তাই এটা পুরাটা একটা ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামের পর্যায়ের মূল নেতা, মুক্তিযুদ্ধের মূল নেতা বঙ্গবন্ধু করে না। কিন্তু থাকলে মানে ফর গ্যারান্টেড আপনি আমার ভোটাধিকার নিয়ে নেবেন, থাকলে আপনি আমাকে গুম করে ফেলবেন, স্বীকার করতে হবে। এই রাইট তো আমি আপনাকে দিব না, তাই না? এবং মুক্তিযুদ্ধের যে মূল যে কারণে হয়েছিল, আপনি 70-এর নির্বাচন, আপনি নির্বাচনে জনগণ আপনাকে ম্যান্ডেট দিল, পাকিস্তান আপনাকে ক্ষমতা দিল না, তাই তো? আপনি 73-এ কী করলেন? তার পরবর্তী সময়গুলোতে 96 সালটা বাদ দিলে তার পরের টার্মগুলোতে আপনি কি করলেন? ফলে আপনি গণতন্ত্রের কথা, যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করলেন আপনি লম্বা সময় ধরে, যে ঐতিহ্যের কথা দাবি করেন, তো ফলে ঐতিহ্য এভরি প্রাইড ইজ এ লাই। হ্যাঁ, এই মিথ্যার গর্বর তো কোনো দরকার নেই। আজকে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যারা বাজারে যায়, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছে যে এগুলি বলেন, হ্যাঁ, বলার জন্য আগে একটা ভোট, জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে। আপনি যে এত উন্নয়ন করলেন, আপনি যে এত ঐতিহ্য, আপনার যে এত গর্ব, সেই গর্বটা পাবলিককে সেলিব্রেট করতে চান, আপনি সেলিব্রেট করেন না, তাহলে বুঝবো যে গর্বটা আসলেই গর্ব। হ্যাঁ, ফলে আপনি এই আপনার যে এখন যে এইটা যে ভোটবিহীন সরকার, এটাকে আমি শুধু একা বলতেছি, এটা তো একটা দুধের শিশুও জানে। এটা লজ্জা লাগে না? এই লজ্জার পরে আর কোনো গর্বের দাবি করাই তো উচিত না। মৌলিক অধিকার, একটা বেসিক অধিকার, আপনি সেটা কৌশল, চালাকি, অমুক তমুক করে এগুলি ক্ষমতা, এগুলিকে রাজনীতি। বাংলাদেশে আজকে যে দুর্নীতি, এটার মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো আপনি পলিটিক্যালি যখন নির্বাচনের আগে একটা থানাতে আপনি টাকা পাঠিয়ে দিবেন, পুলিশকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, তারপরে যখন আপনি নির্বাচনের ক্ষমতা চালান, আপনি কীভাবে আশা করেন সে দুর্নীতিমুক্ত থাকবে? আপনি কিভাবে আশা করেন একটা প্রশাসন দুর্নীতিমুক্ত থাকবে? উনি লম্বা হিস্ট্রি টানছে বিভিন্ন ইতিহাসের আমলে। দেখেন, ও খারাপ ছিল, বিএনপি খুব খারাপ, সারা জীবন খারাপ, চরমভাবে খারাপ। ওকে, আপনি একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন, আপনি এই 3টা নির্বাচনের দায় স্বীকার করেন, ডেমোক্রেটিক পদ্ধতিতে, গণতান্ত্রিক আপনার সংবিধান মতো গণতন্ত্র না, আপনার দলীয় সংজ্ঞা মতো গণতন্ত্র না, গণতন্ত্র সাংবিধানিক স্পিরিটের গণতন্ত্র, আওয়ামী স্পিরিটের গণতন্ত্র না। গণতন্ত্রের সংজ্ঞাও কিন্তু আওয়ামী লীগ তার মতো করে বানাই নিছে। তো ফলে আওয়ামী লীগের গণতন্ত্র জনগণের ইচ্ছার যে গণতন্ত্র। তো সেইভাবে আপনি একটা নির্বাচনে দেন, আপনার সমস্ত গর্ব অহংকার জনগণকে সেলিব্রেট করতে দেন, জনগণকে রায় দিতে দেন। এই বিষয়ে আমার আর কোনো আপনার কাউন্টার নেই। আরেকটা বিষয় হলো যে ধরেন, আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশে রাজনীতিরা যে নাই হয়ে গেল, এই যে দুর্নীতি প্রতিষ্ঠানগুলো বের হইল, এর মূল কারণটা কি? মূল কারণটা হলো আপনি কি করলেন? আপনি ট্যাকটিক্স, কৌশল, চালাকি, এগুলোকে ক্যারিশমা আকারে হাজির করলেন সমাজে। সমাজের লোভকে, উন্নয়নের নামে আপনি লোভকে এমন স্তরে নিয়ে গেলেন, 25 লাখ টাকা দিয়ে একটা পিতামাতা তার সন্তানের আপনার প্রশ্ন কিনে ডাক্তার বানাইতে গর্ব ফিল করে না। দুর্নীতি এটা একটা সিস্টেমেটিক ব্যাপারে পরিণত করে ফেলছেন আপনি। আগে চুরিচারি হইতো না তা না, হইতো, কিন্তু চুরিকে চুরি, দুর্নীতিকে দুর্নীতি, একটা গোপন ব্যাপার, খারাপ ব্যাপার, এইভাবে দেখা যায়। এখন না, এটা গর্বের ব্যাপার। ফলে এই যে বিপুল তরুণরা আপনার আন্দোলন করতেছে পক্ষে বিপক্ষে, এদের মূল লক্ষ্য কি? সরকারি চাকরি চায় তারা, তাই না? তো একটা দেশ যে পিছাচ্ছে তার মূল লক্ষণ তো এটা হওয়া উচিত। এটা দিয়েই আপনি চিহ্নিত করতে পারেন। একটা তারুণ্য ক্রিয়েটিভ হবে, সে চ্যালেঞ্জিং জব নিজে ক্রিয়েট করবে, নিজে সারা পৃথিবীতে সরকারি চাকরিতে। আপনি উন্নত দেশের উদাহরণ তো আপনারা বারবার দিই, মাফিয়ারা দেয় সিঙ্গাপুর ইয়ার উদাহরণ, আপনার দুবাইয়ের উদাহরণ, আর হলো ফ্যাসিস্টরা দেয় সিঙ্গাপুরের উদাহরণ। ইটস এ ভেরি ক্লাসিক্যাল উদাহরণ যে সিঙ্গাপুর বানাই দিব দেশ, আর মাফিয়ারা বলে দুবাই আছে, কোনো সমস্যা নেই। তো ফলে এই যে পলিটিশিয়ানদের প্রিয় উদাহরণ দুবাই, কানাডা, ইউরোপ, আমেরিকা যুক্ত হয়েছে,
তো সেই ইউরোপ আমেরিকা তো আপনাকে এক ধরনের প্রত্যাখ্যান করছে, আপনার বিরুদ্ধে যে ধরনের, ধরেন আপনি পশ্চিমাদের কাছ থেকে আপনি যে ভিসা ব্যান পাইছেন, আপনার সেনাপ্রধান যে ব্যান পাইছেন, সম্মান বাড়াইছে, আপনার গর্ব বাড়ছে তাতে। হ্যাঁ, তো ফলে আমি শেষ করব তার আগে, ফলে এইখানে রাজনৈতিক যে বন্দোবস্তটা, পলিটিক্যাল সেটেলমেন্টটা আপনি নষ্ট করে দিচ্ছেন ক্ষমতা থাকার জন্য। আপনাকে তো রাজনীতি রক্ষা করতে হবে, ক্ষমতা রক্ষা করলে আপনি টুডে অর টুমোরো আপনি ক্ষমতা হারাবেন, কেউ অমর না দুনিয়াতে, কিন্তু আপনার যদি রাজনীতিটা থাকে আপনি ক্ষমতায় ফিরতে পারবেন। ফলে যারা পলিটিক্স করবে, ইভেন আওয়ামী লীগ বিএনপি, আমি দুই দলকেই বলবো যে আপনারা এই যে ধরেন যে দোষারোপের রাজনীতি, হ্যাঁ আপনার আমলে এটা খারাপ হয়েছে, তোমার আমলে এটা খারাপ হয়েছে, এটা ভাই কে কত খারাপ এটা তো এক্সাম্পল হইতে পারে না। তুমি অনেক খারাপ ছিল, তার তুলনায় আমি একটু ভালো, এইটা তো বলতে পারি না। আমাদের রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্ব হয় নাই, এটাও যদি মানুষ এই মিডিয়াতে শুনে এখন, এটা কেউ বলে নাই আওয়ামী লীগের নেতৃত্ব হয় নাই, এটা কেউ বলে নাই, মিস ইনফরমেশন ছড়াবেন না। 1970 সালে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে যখন ক্ষমতায় আসতে বলো না, তার মানে নেতৃত্ব কার ছিল? ভাসানী সাহেব তো তখন ইলেকশনে যায় নাই, ভোটের পাশে লাথি মারতে বলছে। ভাসানীর, হ্যাঁ ভাসানী ইতিহাস ঐতিহ্য আছে, তার অবদান আছে, সমর্থন করতে বলছে 47 থেকে একদম 70 পর্যন্ত ভাসানীর অবদান আছে। কিন্তু ভাসানী সোহরাওয়ার্দী তো বঙ্গবন্ধুর চেয়েও বড় নেতা ছিল না? কিন্তু এই জার্নিটাতে বঙ্গবন্ধু চলে আসছে। এই আপনার যদি ভাসানীও তো দল পদত্যাগ করলো, নতুন দল করলো, ফজলুল হক সাহেব দল থেকে চলে গেল, নতুন দল, অনেক কিছু তো ঘটনা আছে। বঙ্গবন্ধু তো এমনি বঙ্গবন্ধু হয়ে যায় না। সুতরাং এই জায়গাটায় অ্যাটলিস্ট আপনার দেশ কিভাবে চললো সেটা নেতৃত্ব, স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধুর, এই জায়গাটায় যারা স্বীকার না করে, তারা ওই 70-এর আগে যারা এই ভোট দেয় নাই, কিছু কিছু দল আছে, সেটা যেমন শিকারের বিষয় আছে, যারা তারা উল্টো দিকে অন্যরাও যে করেছে, মানে শুধু একাই আমরা না। বাংলাদেশের রাজনীতিটা মানে দুর্নীতিগ্রস্ত করছে বিএনপি। দেশ স্বাধীন হওয়ার পরে, এই 75-এর পরে যদি দেখেন, এই রাজনীতিতে আপনার আমি বলতেছি রাজনীতিও দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি তো আছে, সেটা রাজনীতি। আই উইল মেক দি পলিটিশিয়ান ডিফিকাল্ট, এটা। তারপরে মানি ইজ নো প্রবলেম। আপনার হিজবুল বাহারে করলেন প্রমোত্তরী, ছাত্রদের অস্ত্র আর ডলার তুলে দিলেন, আপনার এই ইন্ডেমনিটি অধ্যাদেশ করাইলেন, মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিলেন, এই জায়গাগুলোদের সংবিধান স্থগিত করলেন, রাজাকারদের রিহেবিলিট করলেন, আপনার হানাবুট করলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনার গম হত্যা করলেন। এই সমস্ত করে আসলে আপনার রাজনীতিটা একদম পলিউটেড করে ফেলছিল। এবং পরবর্তী সময়ে আপনি যদি দেখেন যে এই যে খালেদা জিয়ার সময় জঙ্গি উত্থান সহ গ্রেনেড হামলা, বোমা হামলা, এগুলোতে একদম রাজনীতির পলিউটেড বিএনপি করছে, এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এগুলো তো আছেই। তারেক এখন যে দুর্নীতির কথা বলেন, আমি এখন ওরা করছে দিকে এখন করবে এটা বলতেছি না, কিন্তু 2001 সালের যে দুর্নীতি, এই দুর্নীতি এখন হচ্ছে না। তাহলে তো দেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হইতো। যদি এত দুর্নীতি হইতো তাহলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতো। এখন তো দুর্নীতিতে অ্যাকশন নিচ্ছে, দুদক অ্যাক্টিভ আছে, দুদক আগের চেয়ে অনেক শক্তিশালী। সুতরাং এই জায়গাটাও আসলে আমাদের বলতে হবে। আর আরেকটা জিনিস দেখেন, এখন আমরা আমাদের দেশে কিছু লোকজন আছে যে এই বিএনপির ওই জায়গাটা চিন্তা করে না। বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত যে অবস্থান ছিল, এরা পরবর্তী সময়ে এই 8-এ যখন নির্বাচন হলো, একদম 30-29টা সিট পাইলো অ্যাকচুয়াল জাজমেন্ট। এরপরে এই যে তাদের দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, খালেদা জিয়ার পানিশমেন্ট হলো, তারেক নাকে খত দিয়ে মুসলেখা দিয়ে চলে গেল, এবং তাদের পানিশমেন্ট হলো দণ্ডিত আসামি। এখন আর পরবর্তী সময়ে 14-তে ইলেকশনে আসলো না, 18-তে আইসাও আবার ইলেকশনে করলো না, আবার এইবার 24 ইলেকশন করলো না। এই যে দূরে চলে গেছে অ্যাক্সিস থেকে, এখন আর তারা আর জনগণের কাছ থেকে অনেক দূরে। দেখেন বিএনপি তো এখন গঠনতন্ত্রই দুর্নীতি। গঠনতন্ত্র আপনার যখন দুইজন দুর্নীতিগ্রস্ত হলো, গঠনতন্ত্র 7-এর কথাটা চেঞ্জ করে নির্বাচন কমিশনে দিল, অ্যাকসেপ্ট করলো না, কোর্টে গেলো, সেখানে অ্যাকসেপ্ট করলো না। এখন তারা সম্মেলন করতে পারে না, যার জন্য সম্মেলনটা হচ্ছে না। এখন তারা ওই যে দুর্নীতি করা যাবে এটা নিয়ে আছে, এই গঠনতন্ত্রই আছে।
তাদের এই সম্মেলন হচ্ছে না, তাদের এই কেন্দ্রীয় কমিটিতে 500 না 600 জন আছে, ডিস্ট্রিক্ট কমিটি হচ্ছে না, এখনো শুরু করতেছে। সুতরাং এখন তাদের নেতৃত্ব তো নাই। এখন এই টাইমস নদীর প্রার্থীর নেতৃত্ব তো এখানে দলও চলে না, ইলেকশন হয় না। তাদের এখন যারা নেতৃত্ব তাদের সাথে ওখানে মনস্তাত্ত্বিক গ্যাপ। বেগম খালেদা জিয়া তাদের তো সব নেতৃবৃন্দরা যোগাযোগ রাখে, আমরা তো শুনি, তাদের সাথেও ওই দূরের নেতৃত্বের গ্যাপ আছে। সুতরাং এখন তো লিডারশিপই নেই। আমি আসছি আপনার কাছে, আমরা তারা কিভাবে আন্দোলন করবে, কিভাবে সংগ্রাম, কিভাবে ইলেকশন করবে, তাদের নেতাই তো। রনি, ক্লোজিং রিমার্কস। আমি এ ধরনের মানে আওয়ামী বিএনপির ঝগড়াতে অভ্যস্ত না, ফলে আমার ওনার বক্তব্য 100% বিরোধিতা করি এবং এগুলো জবাব দেওয়ার কোনো দরকার নেই। আপনার আওয়ামী লীগের ন্যারেশন বা রেটোরিক্সের সাথে আপনার মানে তর্ক করতে হলে বা কাউন্টার দিতে হলে আপনাকে আরও অনেকগুলো মিথ্যা কথা বলতে হবে। হ্যাঁ, কারণ মিথ্যার বিরুদ্ধে জবাব দিলে সেটা আরও শক্তিশালী হয়, গুরুত্ব দেওয়া হয়, ফলে এগুলো জবাব দেওয়ার কোনো দরকার নেই। আমি বরং মূল পয়েন্টে থাকি। মূল পয়েন্ট হলো বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট চলতেছে। এই পলিটিক্যাল সেটেলমেন্টটা আপনি না করে আপনি যত কথাই বলেন, আপনি জনগণকে উইন করতে পারবেন না। এবং পলিটিক্স করতে হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে, এটা হলো আমার মূল কথা। ফলে জনগণের কাছে যাওয়ার, হ্যাঁ, আপনি 3টা ইলেকশনের ব্যাপারে আপনি বিরোধী দলকে নানাভাবে আপনি দোষারোপ করা বা আপনি তাদের উপর দায় চাপানোর পরে, হ্যাঁ, তারা যে বেসিক দাবিটা করছিল, যেটা আপনারাও 96 সালে যে দাবিটা আন্দোলন করে এবং করছিলেন এবং তারা মেনে নিচ্ছিল সেই সময়, তো সেই জায়গায় আপনারা যখন একটা সাংবিধানিক ফ্যাসিবাদ চাপাই দেন জনগণের উপরে, হ্যাঁ, পরে জনগণ আপনাদের আর কোনো কথা নেয় না, বিশ্বাস করে না। হ্যাঁ, তো এখন আমরা বাংলাদেশের এই যে সংকটটা চলতেছে, এই সংকটটাকে আপনার বাংলাদেশের মূল সমস্যাটা এমন জায়গায় যে আপনার গাছের গোড়া কেটে আগায় পানি ঢালতেছেন। হ্যাঁ, এখন এই অবস্থা থেকে আপনার উত্তরণের জন্য যেখানে একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স শুরু করা দরকার, সেখানে আপনি এখনও দোষারোপের রাজনীতি করতেছেন। এখনও আপনার মোরাল, আপনার নৈতিক ভিত্তি আপনাকে কল করতেছে, আপনার ভিতরে কোনো অনুশোচনা তৈরি হচ্ছে না যে জনগণ আমাকে ঘৃণা করে, জনগণ আমাকে ভয় পায়। এর চেয়ে লজ্জার তো আর কিছু নেই। প্রশাসনের নির্ভরশীল হওয়ার ফলে, হ্যাঁ, এই মানুষ এই সরকারের বিরুদ্ধে আগে যারা ধরেন ফেসবুকে পোস্ট করতো, কথা বলতো, তাদের উপর কীভাবে নির্যাতন করা হয়েছে, কীভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে, হ্যাঁ, স্বাধীন মতামতগুলোকে দমন করা হচ্ছে। এই মিডিয়াগুলো আপনি এখনই কিছুটা কথাবার্তা বলতে পারতেছে, এবং কথাবার্তা বলতে পারতেছে মানে কি, এটা আপনার সরকারের একটা হেলিং প্রসেস। আমি যেটা বলতেছি, আমি বলছি এই সরকারের একমাত্র থ্রেট, যেটা পলিটিক্যাল থ্রেট, সেটা হাজির করার মতো কোনো এজেন্সি আমাদের এখানে নাই। সেটা নাই কারণ হলো ডেফিনেটলি, হ্যাঁ, বিরোধীদের উপরও সে দায়িত্ব আছে, কিন্তু বিরোধীরা এই আস্থা পুরোপুরি অর্জন করতে পারে নাই জনগণের তরফ থেকে, এটা সত্য। কিন্তু সেই আস্থা অর্জন করতে পারে নাই বললেই আওয়ামী লীগ যা বলতেছে তাতে জনগণের খুব সায় আছে এবং জনগণ আওয়ামী লীগের সাথে আছে, এটা মনে করবার কোনো কারণ নেই। জনগণ আওয়ামী লীগকে একটা জালেম, অত্যাচারী, স্বৈরাচার, ফ্যাসিস্ট শক্তি হিসাবেই দেখে। আমি নিরপেক্ষ জনগণের কথা বলছি, পার্টিজান না। পার্টিজান লোক দেখবে, গালি দেবে, সেটা অন্য কথা। যারা আওয়ামী লীগ করে তারা বলবে না, সেটা দেশের পৃথিবীর সবচেয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, এর চেয়ে বড় রাজনীতি পৃথিবী আর কেউ দেখে না, সেটা তারা বলতে পারে, অসুবিধা নেই। বিরোধী দলের লোকজন কথায় কথায়, হ্যাঁ, দোষারোপ করবে, সেটা আছে। কিন্তু আমি বলছি কনস্ট্রাকটিভ পলিটিক্সটা, আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল কেন? আপনি সামাজিকভাবে স্থানীয় সরকার ব্যবস্থাগুলো আপনি ধ্বংস করেন। সামাজিক সরকার ব্যবস্থাগুলোতে আগে ব্যক্তি মানুষের ইমেজ, সততার উপর নির্ভর করে নির্বাচিত হওয়ার সুযোগ ছিল, সেটা আপনি প্রথমে বললেন না, এগুলো সব দখল করতে হবে আপনার, সব রাষ্ট্র বলে কিছু থাকবে না, সব হবে আওয়ামী লীগ। হ্যাঁ, ফলে এখন ভয়ে হোক, চাপে হোক, নানা কারণে সবাই আওয়ামী লীগ করতেছে এবং কেউ আওয়ামী লীগ করে না। সেটা প্রমাণ হবে, আমি বলে যাই, যখন আপনি একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে, মেসেজ আওয়ামী লীগ পেয়ে যাবে। জনগণ খুব প্যাশনেটলি, ধৈর্যের সহিত অপেক্ষা করতেছে, যেরকম ইন্ডিয়ার ইলেকশনও জনগণ কিন্তু অপেক্ষা করছে ধৈর্যের সহিত, এবং সমস্ত মোদির যে রেটোরিক্স, হ্যাঁ, সেটার জবাব আংশিক দিছে, আগামী নির্বাচনে পুরোপুরি দিবে। এখন বাংলাদেশের মানুষ কবে এই জবাব দেওয়ার সুযোগ পাবে এটা আমি জানি না, তবে টুডে অর টুমোরো এটা তো পাবেই। দেখেন, উনি যেটা বললো যে এক শ্রেণীর লোক আওয়ামী লীগকে এই সেই মনে করে, স্বাধীনতা যুদ্ধেও বাংলাদেশে এক শ্রেণীর লোক, একটা অংশ, তারা স্বাধীনতা চায় নাই। সুতরাং এই জনগোষ্ঠী তো আর এই দেশ থেকে পাকিস্তান চলে যায় নাই, আছে তো, তারা কি চাবে? তারা তো ওই কথাই বলবে। সুতরাং এইটা বাস্তবতা। দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা উনি ইনডাইরেক্টলি আনলো যে আমরা আওয়ামী লীগ চাইছিল। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ আন্দোলন করে আনছে, এটা বাস্তবতা, কিন্তু এটা তো ধ্বংস করছে বিএনপি। এক কথায় আনছেও বিএনপির জন্য, আসছে এটা গেছেও বিএনপির জন্য। সুতরাং এই জায়গাটায় তত্ত্বাবধায়ক সরকার আর এই বাংলাদেশের আসবে না।
দেখেন এই জনগণের সমর্থন কাদের সাথে আছে এটা প্রমাণ হবে ভোটে, এটা বাস্তবতা, এতে কোনো আপনার সাথে হইতে হবে। এবং এইটার সাথে আপনার সাথে আমি একমত যে বিরোধী দলেরও ভূমিকা আছে, শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। আওয়ামী লীগ এইবারও চাইছে, সরকারও চাইছে, যে একটা শক্তিশালী বিরোধী দল আসা উচিত, থাকা উচিত, ভোটে আসা উচিত। এখন বিএনপি আসে না, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, 3 বার তারা ক্ষমতায় আসছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা আসেই নাই, তাদের নেতৃত্বের সমস্যার জন্য আসে না। এটা আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তো চায় একটা ফেয়ার ইলেকশন হোক, বিএনপি আসুক, ইলেকশনে আসুক, জনগণের একটা বিরাট অংশ বিএনপির সাপোর্টার আছে, তারা আসেই তো না। বিএনপি তারা সমানে বহিষ্কার করতেছে, এই ইউনিয়ন কাউন্সিলে বহিষ্কার করতেছে, সিটি কর্পোরেশনে বহিষ্কার করতেছে, পার্লামেন্ট ইলেকশনে বহিষ্কার করতেছে, ওদের তো 60% নেতাকর্মী বহিষ্কৃত হয়ে গেছে। সুতরাং এই জায়গাটা তো ওদের তো হতাশা আছে, সুতরাং তাদের তো একটা অবস্থা লাগবে। আপনি যদি ডেমোক্রেসি চিন্তা করেন, এটা আওয়ামী লীগের দোষটা তো লাভ নাই, তারা আসে না কেন? এখন দেখেন ওদের কি অবস্থা, ওদের গণ অভ্যুত্থানের কথা বলে জনগণ শোনে না, অসহযোগী আন্দোলনের কথা শোনে না, তাদের ভারতীয় পণ্য বর্জনের কথা তাদের দলের লোকে শোনে না। সুতরাং এই জায়গাগুলো তো আপনি কীভাবে অ্যাড্রেস করবেন? তারা যদি নিজের পায়ে নিজে না দাঁড়ায়, তারা যদি দলকে সংগঠিত করে, তাদের নেতৃত্ব যদি ঠিক না করে, তারা তাহলে এই তাদের বিরোধী দল হবে কেমনে, শক্তিশালী দল হবে কেমনে? তাদের তো দলেও ডেমোক্রেসি নাই। সুতরাং এই জায়গাটায় আমার কাছে মনে হয় বিএনপি যতদিন এই একটা রাজনৈতিক দল হিসেবে তার দায়িত্ব পালন না করবে, বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন না করবে, ততদিন এই যে আপনারা যেগুলো বলেন এইগুলো গল্পই চলবে। কারণ এটা আওয়ামী লীগ একা একটা দল হিসাবে এই পারবে না, তাদেরও যারা অপোজিশন তাদের দায়িত্ব থাকে। আওয়ামী লীগ সবসময় চায় গণতন্ত্র নিয়েই আওয়ামী লীগ বাংলাদেশে অনেকবার গণতন্ত্র হোঁচট খাইছে, গণতন্ত্র হোঁচট খাইছে। এখন যদি আপনার এই যে মানে কার্ফু গণতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, আমি বলি এই বিএনপির লোকজন কিন্তু বলে যে এই এরশাদের সময় তারা গণতন্ত্র আন্দোলন করছে। জিয়া রহমানের সময় কি গণতন্ত্র ছিল? একই গণতন্ত্র এরশাদের। তাহলে গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগের পুনর্বাসন করছে জিয়া রহমান, এটা ঠিক করে নাই। জিয়া রহমান করে আওয়ামী লীগকে ৭৫ এর পরে ক্ষমতা নিছিল কারা? মুস্তাক কি জিয়া রহমানের বন্ধু ছিল? এই যেটা বিএনপি না এটা সত্য কথা। বিএনপি আওয়ামী লীগ ৭৫ এর ঘটনা কারা ঘটাইছে? আওয়ামী লীগের লোকজন ঘটাইছে। সায়েম সাহেব দল করার ক্ষমতা দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ ফেসবুক এবং এক্স এর তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রেজাউল করিম রনি এবং প্রফেসর ডক্টর আজিজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, তর্ক বিতর্ক আছে, কিন্তু দুজনের কথাই কম বেশি উঠে এসছে যে রাজনীতিটা খানিকটা মাত্রার পার্থক্য দুজনের কথাবার্তায় আছে। অনুপস্থিত বাংলাদেশে গণতন্ত্রের খানিকটা সংকট আছে। একজন ক্ষমতাসীন দলকে দায়ী করেছেন, অন্যজন দায় চাপিয়েছেন বিরোধী দলের উপরে। এবং সব কথার মূল কথা যে মানুষের অধিকার, তার যে রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, সেখানে সেই অধিকার চর্চার ক্ষেত্রে একটা বড় সংকট আছে। এবং এই সংকট মোকাবেলার জন্যে বা সমাজের অন্যান্য যেসব ইস্যু নিয়ে আমরা কথা বললাম, সেগুলো সমাধানের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে জনগণকে আসলে সবার উপরে স্থান দেয়া। এবং সেটা বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 7 এর মধ্যে লিপিবদ্ধ আছে। এবং সেই জায়গা যতক্ষণ আমরা নিশ্চিত না করতে পারছি, বাংলাদেশের সরকার, রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত জনসম্পৃক্ত না হতে পারছে, দেশের অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত জনগণের অংশগ্রহণকে নিশ্চিত না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সংকটগুলো আসলে সংকট হিসেবেই থাকবে এবং আরও গভীর থেকে গভীরতর হতে থাকবে। কাজেই মূল কথা হচ্ছে যে এক ধরনের রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আসতে হবে এবং সেটা কোনো একটি রাজনৈতিক দল একা পারবে না, সবাইকে মিলেই আসলে করতে হবে। এবং সেখানে নাগরিকদেরও দায়িত্ব আছে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।
আমাদের কিছু ঋণ আছে, এই হাওয়া, মাটি, পানির কাছে যারা ফসল ফলায়, ঘাম ঝরায়। আমাদের ঋণ আছে যারা নিজে না সেজে অন্যকে সাজিয়ে বাঁচে, অন্যের খুশির জন্য নিজের খুশি বিলায়, যাদের সেবায় আমরা একটা সুন্দর জীবন কাটাই, তাদের কাছে আমরা ঋণী সবাই। এমন পরিশ্রমী ও সৎ মানুষরা ঘুরে দাঁড়াবেই। এই দৃঢ় প্রত্যয়, প্রয়োজনীয় বিনিয়োগ ও খুব সহজ ব্যাংকিং সেবা নিয়ে এনআরবিসি ব্যাংক এখন তাদের পাশে। আমাদের গ্রাহক হয়ে ঘুরে দাঁড়ানোর এ যাত্রায় আপনিও সঙ্গী হন। এনআরবিসি ব্যাংক, প্রবাসীর স্বপ্ন। 183 হর্স পাওয়ার ও 380 ডায়ামিটার ক্লাচের টাটা এলপিকে 2518 টিপারের ডিজাইন করা হয়েছে হেভি ডিউটি অ্যাপ্লিকেশনের জন্য। 10 চাকার এলপিকে 2518 টিপারের ধারণ ক্ষমতা বেশি হওয়ায় কম ট্রিপে নিশ্চিত করে সর্বোচ্চ মুনাফা। তাই মাইনিং ও কনস্ট্রাকশন সেক্টরের ব্যবসায় এই টিপার অর্জন করেছে বিপুল আস্থা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠান তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি পরিবেশিত হলো বেস্ট্রে গ্রুপ, নিটল টাটা, বিএসপি গ্লোবাল নেটওয়ার্ক এবং এনআরবিসি ব্যাংকের সৌজন্যে।